কোনটা ছিল? আচ্ছা, সবাই এবার একটু খেয়াল করেন। আহ, আজকে আমরা বলছি যে আমাদের সিএসএস এর লাস্ট ক্লাস। আমরা উপর থেকে যে সিএসএস গুলা করানো হয় নাই, যে সিএসএস প্রপার্টি এগুলো হচ্ছে আমরা দেখব। তো শুরু থেকে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের প্রায় সবগুলাই করা হয়েছে। যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সিএসএস কমেন্ট, তারপর হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, আউটলাইন, মার্জিন, প্যাডিং, এগুলো তো আমাদের সবার করা হয়েছে নাকি? তারপর হচ্ছে সিলেক্টর তো সবাই জানেন নাকি? সিলেক্টর বলতে আমরা বলছি একটা HTML এলিমেন্টকে আমরা কয়ভাবে ধরে সিএসএস করতে পারি। একটা HTML এলিমেন্টকে আমরা কয়ভাবে ধরে সিএসএস করতে পারি, মানে হচ্ছে ক্লাস, আইডি আর কিছু ট্যাগ নাকি? আচ্ছা, টাইপ অফ সিএসএস মানে সিএসএস কয়ভাবে করতে পারি আমরা? ইনলাইন, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। তো প্রফেশনালি এক্সটার্নালটা করা হয় আর কি। তারপর হচ্ছে টেক্সটের ভিতরে টেক্সট কালার, এগুলোর ভিতরে যদি আমরা যে প্রপার্টিগুলোর নাম বলবো এগুলোতে যদি কারো সমস্যা থাকে তাহলে বলবেন, আমরা আবার ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। বুঝতে পারছেন? এটা না? আচ্ছা, আমরা টেক্সট কালার তো করতে পারবো নাকি? আর টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন রাইট। তারপর এটা সব আমরা এটা হ্যাঁ, আর এটা সব সময় ডিসপ্লে ব্লকে কাজ করে। এগুলো আমরা যে সময় দেখছিলাম ওই সময় বলছিলাম। বুঝতে পারছেন? তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, মনে আছে তো নাকি? এই ট্যাগের ভিতরে বাই ডিফল্ট টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থাকে। আসবার বুঝতে পারছো? তো আমরা ওই সময় টেক্সট ডেকোরেশন নান করে দিই। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এটা মনে আছে? ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস, আর টেক্সট স্পেসিং, টেক্সট শ্যাডো, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, গুগল ফন্ট ইউজ করতে পারি আমরা। অবশ্যই এটা লাগবে, এটা মাস্ট বি লাগবে। প্রফেশনাল প্রজেক্টে গুগল ফন্ট ইউজ করতে হবে। প্রফেশনাল প্রজেক্টে ফন্টাসাম আইকন ইউজ করা শিখতে হবে। অবশ্যই অনলাইনটা থেকে অফলাইনটা বেশি শিখতে হবে, মানে হচ্ছে কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় আর কি। তারপর হচ্ছে সিএসএস লিংক, মানে হচ্ছে একটা লিংক। না, আমরা অনলাইনটা দেখেছি, অফলাইনটা আপনাদের বলছি ইউটিউব থেকে দেখে নিন। ওইটা ইউটিউব থেকে দেখে নেবেন। আর না হলে আমাদের সামনের প্রজেক্ট আসতেছে, এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, সিএসএস লিংক। সিএসএস লিংক আমরা একটা এই ট্যাগকে ধরে কিভাবে ডিজাইন করতে এটা দেখছি। হ্যাঁ, তারপর হচ্ছে সিএসএস লিস্ট, ইউএলএলআই, এটাগুলা। তারপর হচ্ছে টেবিল, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, তারপর হচ্ছে ডিসপ্লে নান, আর একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক আর হচ্ছে ডিসপ্লে নান, এগুলো আমরা দেখছি। আজগর কোনটা যদি না বোঝে তাহলে বলবা। তারপর হচ্ছে ম্যাক্স উইথ, ম্যাক্স হাইট, এটা আমরা কোথায় দেখছি? আমরা আহ, আমরা মিডিয়া করে দেখার সময় দেখছিলাম, মনে আছে? আচ্ছা, তারপর হচ্ছে বক্স মডেল, এই জিনিসটা সবার মনে আছে যে মার্জিনটা কোথায় কাজ করে, প্যাডিংটা কোথায় কাজ করে। একটা ডিপ থাকলে প্যাডিংটা ডিপের কোথায় কাজ করে, ভিতরে না বাইরে? প্যাডিংটা ভিতরে কাজ করে আর মার্জিনটা ডিপের বাইরে কাজ করে। এই এই কনসেপ্টটা ধারণা থাকা লাগবে প্রজেক্ট করার সময়। তারপর হচ্ছে টেক্সট কালার, টেক্সট ডেকোরেশন। আচ্ছা, এগুলো আমরা তো দেখছি। তারপর হচ্ছে সিএসএস পজিশন, পজিশন অ্যাবসলিউট, তারপর হচ্ছে পজিশন রিলেটিভ। তারপর হচ্ছে জেড ইনডেক্স, এটা হয়তো আমাদের দেখানো হয় নাই, আমরা দেখতে চাইছিলাম তবে হয়তো ভুল হয়েছে। তবে এটা আমরা প্রজেক্ট যদি করি তাহলে প্রজেক্টে এটা আমরা দেখব। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে নেভিগেশন, আমরা নেভিগেশন তৈরি করা শিখছিলাম। নেভিগেশন বলতে আমরা কি বলছিলাম? নেভিগেশন, হ্যাঁ, নেভিগেশন। অবশ্যই আমাদের একটা নেভিগেশন তৈরি করতে হবে। আমরা সিএসএস লিখে যদি নেভিগেশন ট্রাই করি তাহলে আসবে। এই দেখেন এখানে এগুলো একটা নেভিগেশন বার, এটা একটা নেভিগেশন বার, এটা একটা নেভিগেশন বার, এটা একটা নেভিগেশন বার। এখানে মোবাইলে যেটা দেখানো হচ্ছে, মোবাইলে কি হয়, মোবাইলে তো আর নেভিগেশন বার এরকম থাকে না। মোবাইলে একটা বাটন থাকে, বাটনে ক্লিক করলে এইভাবে নেভিগেশন গুলো আসে। তো এটা আমরা শিখবো জাভা স্ক্রিপ্ট, যে সময় করবো ওই সময় জাভা স্ক্রিপ্টের মাধ্যমে শিখবো। এখন আপাতত আমরা কি এরকম একটা মানে ভার্টিক্যাল একটা নেভিগেশন বার তৈরি করতে পারি, এরকম? এটা পারেন? সবাই পারেন? এটা হরিজন্টালি এখন আর জানা? আচ্ছা, তাহলে এটা আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে ওভারফ্লো সবাই কি জানেন? ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ইজ ওভারফ্লো না। আবার ওভারফ্লো হচ্ছে
আচ্ছা আমরা এখান থেকে দেখতে পারি। আপনাদের একটা ভালো জিনিস হচ্ছে কি আমি বলি, যদি কোনো কিছু ভুলে যান W3 স্কুলে আসবেন, লার্ন সিএসএস এ যাবেন। এখানে দেখেন সবগুলো কালার, মার্জিন, প্যাডিং, হাইট, উইডথ, বক্স মডেল, আউটলাইন, তারপর হচ্ছে টেক্সট, ফন্ট, ইংলিশে লেখা হলো আপনি তো বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন এই দেখেন ওভারফ্লো মানে কি, এখানে অনেকগুলো টেক্সট, এগুলা এখান থেকে এখানে চলে আসবে, বুঝতে পারছেন? আপনি চাইতেছেন এইটুকু পরিমাণে থাকবে, কিন্তু এখানে যদি ওভারফ্লো ধরেন যে অটো দিয়ে ওভারফ্লো স্ক্রল দেন, তাহলে এখানে স্ক্রল করে আপনি এগুলো দেখতে পারবেন নিচে আর টেক্সটগুলো। ওভারফ্লো হিডেন দিলে এখান থেকে এখান পর্যন্ত যে টেক্সটগুলো থাকবে ওইগুলো দেখতে পারবেন, বাকিগুলো থাকবে না। যেমন আমরা এখানে দেখেন একটা হচ্ছে ভিজিবল, মানে হচ্ছে কি বাই ডিফল্ট যেটা থাকে আর কি, বাই ডিফল্ট যেটা থাকে ওটা হচ্ছে ভিজিবল। তারপর হচ্ছে হিডেন, হিডেন মানে তো আমরা বলছি স্ক্রল আর অটো, এগুলা নিচে উদাহরণ দেওয়া আছে দেখেন। এটা হচ্ছে কি ওভারফ্লো ভিজিবল, বুঝতে পারছেন? যেমন টেক্সটের নিচে চলে গেছে বক্সের বাইরে, বুঝতে পারছেন? আচ্ছা এবার নিচে আসেন, এটা হচ্ছে কি ওভারফ্লো হিডেন, টেক্সট বক্সের বাইরে টেক্সটগুলো আমরা দেখতে পারতেছি না। আচ্ছা এবার নিচে আসেন, হ্যাঁ বক্সের ভিতরে যদি আমরা স্ক্রল করি তাহলে ওভারফ্লো স্ক্রল দেখেন এখানে কিন্তু আমাদের কি বার কিন্তু দুইটা আসছে, একটা হচ্ছে হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি, বুঝতে পারছেন? এখানে নিচে দিয়ে একটা, এখানে দিয়ে একটা, না? আচ্ছা এটা আমারও কনফিউশন আছে এখনো, অনেকবার দেখছিলাম তবে এখনো কনফিউশন আছে যে হরিজন্টালি কোনটা ভার্টিক্যালি কোনটা। আচ্ছা যাই হোক, তো এরপরে আসে কি ওভারফ্লো অটো, অটোর ভিতরে শুধু এক পাশে আমাদের ইয়েটা আসে, দেখছেন? তো এখন বুঝতে পারছেন যে ওভারফ্লোটা কি? আচ্ছা যদি কোনো কিছু ভুলে যান তাহলে এখানে আসবেন, এখানে আসি এগুলা দেখে নিবেন। আরেকটা কাজ করতে পারেন, এগুলো তো আর পাশে প্র্যাকটিস করছেন না, তো ওই HTML পেজটা ওপেন করবেন, HTML পেজটা ওপেন করে ব্রাউজারে লোড করে দেখে নেবেন যে এটার কাজ কি। এখন যেটা করবেন যে ক্লাসের নামের পাশাপাশি প্রপার্টি গুলো লিখে রাখতে পারেন, অথবা যেটা করতে পারেন যে ধরেন ক্লাস 2 না, ক্লাস 2 ভিতরে একটা নোটপ্যাড রাখতে পারেন। মানে হচ্ছে গিয়ে টেক্সট ডকুমেন্ট রাখি, এটার ভিতরে ধরেন যে আজকে আমরা ধরেন হেডিং ট্যাগ গুলো দেখছি, হেডিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ গুলো দেখছি, হ্যাঁ আজকে আর কিছু দেখি না, এটার ভিতরে শুধু এইভাবে এটা রাখবেন। তারপর নিচে যদি আরেকটা দেখি তাহলে নিচেরটা এইভাবে রেখে দিতে পারেন। তারপর আপনার যদি মনে থাকে না যে যেকোনো মানে ধরুন এখানে আমরা কি দেখছি, এখানে যেগুলো দেখছি এগুলা টেক্সট ডকুমেন্টের ভিতরে লিখে রাখবেন। আর হচ্ছে গিয়ে ক্লাস 2 এর ভিতরে যেগুলো দেখছি এখানে নতুন একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে, বুঝতে পারছেন আমি কি বলছি? এভাবে লিখে রাখতে, তারপরে এখানে রাইট বাটন ডাবল ক্লিক করে এখানে কি কি করছেন মানে দেখে নিতে পারবেন আর কি। বুঝতে পারছেন? আচ্ছা এভাবেও করতে পারেন। তারপর হচ্ছে নেভিগেশন ওভার ফ্লোর, ফ্লোরটা আমরা এখান থেকে দেখি আবার, হ্যাঁ ফ্লোট লেফট রাইট ফ্লোট না, আর একটা হচ্ছে ফ্লোট করার সময় আমরা ওভারফ্লো হিডেনটা ইউজ করি। আচ্ছা এখানে ফ্লোটটা আছে, এটা হচ্ছে ফ্লোট লেফট, এটা হচ্ছে ফ্লোট রাইট। এখানে দেখেন ভ্যালু কোনগুলো আছে, ফ্লোট লেফট রাইট নান, ইনহেরিটটা মনে হচ্ছে বাই ডিফল্ট যে থাকে ওইটা নাকি এটা, আচ্ছা এটা কোনো সময় ইউজ করা হয় না, এটা লাগবে না। এখানে দেখেন ফ্লোট লেফট রাইটটা কখন ইউজ করা হয়, আমরা ওয়েবসাইট ভিজিট করার সময় এরকম একটা সেকশন কি দেখতে পাই যে এই ভাষায় একটা ইমেজ থাকে, এই ভাষায় একটা টেক্সট থাকে। তো এখন এখানে কি করছে, এটা এই টেক্সটটাকে ফ্লোট লেফট করছে, এটাকে ফ্লোট রাইট করছে। তারপর হচ্ছে নিচের কন্টেন্ট না আসার জন্য হয়তো এটাকে ওভারফ্লো হিডেন করছে, বুঝতে পারছেন? তো দেখেন এখানেও সেম, ইমেজটাকে ফ্লোট লেফট করছে, এটাকে ফ্লোট রাইট করছে। তো ফ্লোটটা অবশ্যই আমাদেরকে লাগবে, বুঝতে পারছেন? আর ফ্লোট যদি নান করেন তাহলে এইভাবে চলে আসবে। তো ফ্লোট না দিলে ধরেন যে সমস্যা দেখা দিবে আর কি। আচ্ছা এটা আমরা দেখব, আমরা প্রজেক্ট করার সময় দেখব। আর ক্লিয়ার, ক্লিয়ার অবশ্যই এটা মাস্ট বি লাগবে। আমরা ক্লিয়ার মানে হচ্ছে কি আমরা যেটা ওভারফ্লো হিডেন দিয়ে করছে ওরা এটা ক্লিয়ার দিয়ে বোঝাচ্ছে আর কি। তো এখানে আমি বলছি না যেটা আমরা ওভারফ্লো হিডেন দিয়ে করছি এটা ওরা ক্লিয়ার দিয়ে করছে। এই যে ওভারফ্লো অটো, এটা এটা মনে আছে আমরা ইয়া করার সময় করছিলাম, কোথায় করছিলাম, গ্রিডে করছিলাম, মনে আছে এই কোডটা? তো আমরা বলছিলাম কি আমরা যখন ফ্লোট নিয়ে কাজ করব তখন সমস্যা দেখা দেয় বলছিলাম। আমরা সিএসএস ফাইলটা ওপেন করি, আজকাল একটু খেয়াল করো। আমরা মনে হয় ক্লাস 16 তে এটা করছিলাম, 16 তে না 17 তে, আচ্ছা ক্লাস 17,
ক্লাস 15 তে দেখছিলাম। 15 তে, আচ্ছা ফ্লোরটা ক্লাস 15 তে না। আচ্ছা আমরা কি এরকম একটা কার্ড তৈরি করতে পারি এখন হোভার এফেক্ট সহ? আজকাল পারো? হ্যাঁ এগুলা শিখবা, এগুলা আমাদের প্রজেক্টে কাজে লাগবে। ক্লাস 14 তে আছে। এখানে দেখো, এটা হচ্ছে ফ্লোট লেফট, এটা হচ্ছে ফ্লোট রাইট। এখন আমরা এখানে কি করছি, এটা আমরা এই ওভারফ্লো নামে একটা ডিভ নিছি, এখানে একটা ক্লাস আছে। এই ডিভের নাম কি? ওভারফ্লো। ওভারফ্লোর ভিতরে কি ডিভ 2 ডিভ 3, ডিভ 2 এর ভিতরে প্রপার্টি গুলো কি ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর ডিভ 3 এর ভিতরে কি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। বুঝতে পারছো? তো এই দুইটাকে আমরা এটাকে ফ্লোট রাইট করছি আর এটাকে ফ্লোট লেফট করছি, যার কারণে দুইটা দুই দিকে। এখন এই দুইটাকে আমরা কি দিয়ে র‍্যাপ করছি? ওভারফ্লো নামে একটা ক্লাস দিয়ে র‍্যাপ করছি। এটার ভিতরে আমরা কি প্রপার্টি লিখছি? ওভারফ্লো হিডেন লিখছি না? এখন যদি আমরা ওভারফ্লো হিডেনটা না দিই কি হবে দেখো, ওভারফ্লো হিডেন না দিলে এগুলো সবগুলো টেক্সট এভাবে চলে আসছে না। তো আমরা কি এরকম চাই যে কোন একটা সেকশন, কোন একটা সেকশনের ভিতরে এই পাশে একটা টেক্সট থাকবে, এই পাশে ইমেজ থাকবে, নিচের কন্টেন্ট গুলো যদি কোনো জায়গায় খালি দেখি বা উপর দিয়ে চলে আসবে, এরকম চাই? এরকম চাই না। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা করব যে যে দুইটা ডিভের ভিতরে আমরা ফ্লোটটা ইউজ করব, যেমন এটার ভিতরে এবং এটার ভিতরে ইউজ করছি, এই দুইটাকে আরেকটা ডিভ দিয়ে র‍্যাপ করব, এটার ভিতরে আমরা ওভারফ্লো হিডেনটা যদি দিয়ে দিই তাহলে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। বুঝতে পারছো? এই সমস্যাটা সমাধান করার জন্য এখানে আরেকভাবে আমরা করতে পারি, সেটা কি সেটা হচ্ছে এটা এইভাবে করতে পারি যে এইভাবে একরকম করা যায়। হ্যাঁ, তো এইভাবে আমার মনে হয় এখান থেকে ওভারফ্লো হিডেনটা হচ্ছে গিয়ে মানে বেস্ট ওয়ে, মানে কম কোডে করা যায়, আর এটা তো বুঝতে একটু সমস্যা হতে পারে। তো ওভারফ্লো হিডেন দিয়ে করে ফেলেন, যেহেতু এটা ইজি আছে। আচ্ছা এরপর হচ্ছে কি সিএসএস ব্লক ও ওইগুলা। আর যদি এখানে দেখি, আচ্ছা এটা লাগবে না। আর হচ্ছে ফিসোডো ক্লাস অ্যাক্টিভ হোভার ফোকাস এগুলো আমরা দেখছি। আর ফিসোডো এলিমেন্টের ভিতরে আমাদের বিফোর আফটার দেখা হয়েছে, আর এগুলো মনে হয় আমাদের মনে হয় দেখা হয়েছে, তবে কোন একটা ক্লাসে আমরা দেখছিলাম। আচ্ছা আমরা দেখি একটা একটা করে ওপেন করে। এই দেখেন এটা হচ্ছে, এখানে দেখেন আমরা এখানে করছি। আচ্ছা তাও আমরা একবার দেখব। এই দেখেন ফার্স্ট লেটার, তারপর হচ্ছে সিলেকশন, ফার্স্ট লাইন, এগুলো কিন্তু আমরা করছি। বুঝতে পারছেন? আচ্ছা এগুলো আমরা তাহলে আবার দেখি নাকি? আজকাল এগুলো কি পারো? আচ্ছা তাহলে আমরা আবার দেখি। আমরা যেটা করতে পারি, ক্লাস 18, আচ্ছা ফোল্ডার না সরি, ভুল হয়ে যাচ্ছে। না এখানে আমরা সরাসরি সিএসএস ফাইলটা নিয়ে নিই। আচ্ছা এখন এটাকে আমরা সাবলাইমে ওপেন করি। ক্লাস 17 এর ভিতরে index.html, ক্লাস 17 না ক্লাস 18, index.html আর css। index.html এর আমরা কি সিনট্যাক্সটা দিব, আর এখানে ক্লাস 17 লিখে ক্লাস 18 লিখে দিতে পারি, 18। আর লিংক আপ করার জন্য আমরা কি করি, লিংক ট্যাগ, এরপর আমাদের পার্টটা দিতে হয় নাকি, style.css। এখন একটা p ট্যাগ লরেমের 100 ওয়ার্ড সেট করলাম। এখন যদি এটাকে ব্রাউজারে লোড করি, এখন দেখেন আমাদের p ট্যাগটা আসছে। এখন এখানে আমাদের প্রথম হচ্ছে কি সিলেকশন, আমরা সিলেকশন লিখে সার্চ করি, অথবা আমরা এখানে এখানে আসেন পিসোডো এলিমেন্টের ভিতরে যান, পিসোডো এলিমেন্টের ভিতরে
এখানে দেখেন ফার্স্ট লাইন দেওয়া আছে প্রথমে। আমরা সিলেকশনটা দেখি, সিলেকশনটা কোথায় আছে। ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, বিফোর, আফটার, মার্কার, সিলেকশন। এখানে দেখেন সিলেকশন দেওয়া আছে। তো সিলেকশনটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে? সিলেকশনটা দেওয়ার জন্য আমাদেরকে ডাবল কোলন তারপর হচ্ছে সিলেকশন লিখতে হবে। তো এটাকে আমরা কপি করলাম। এরপরে স্টাইলার সিএসএস এ আসার পর আমরা যেটা করব, ডাবল কোলন সিলেকশন লিখব। সিলেকশন লিখে আমরা যেটা করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই রেড, কালার দিই হ্যাশ। এখন দেখেন এখানে কি হয়। এখন এটাকে যদি আমরা সিলেক্ট করি, কালার কিন্তু রেড আসতেছে না। এখন যদি আমরা ধরেন যে এই প্রপার্টি গুলো উঠে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন যদি উঠে দিই, এগুলো আমরা সিলেক্ট, এগুলো যদি আমরা সিলেক্ট করি তাহলে কি কালার আসে? আচ্ছা, সিলেকশনটা যদি আমরা উঠে দিই তাহলে কালার আসবে। সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড করি, এখন দেখেন কি কালার আসে, এভাবে আসে না? তা আমরা যদি সিলেকশন দিই এবং সিলেকশনের ভিতরে কিছু প্রপার্টি লিখি, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, হ্যাঁ, তাহলে এভাবে আমরা কি কালারগুলো চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? তো ধরেন যে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, ফন্ট সাইজ সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি, এখন দেখেন, আচ্ছা ফন্ট সাইজটা এখানে কাজ করতেছে না, বুঝতে পারছেন? ফন্ট সাইজ হবে না এখানে। তো মানে আমরা কালারটা এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে শুধু চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে কোন ট্যাগকে কিন্তু ধরা হয় নাই, যে মানে আমরা যেখানে সিলেক্ট করি ওয়েবসাইটে সেখানে এই কালারটা কাজ করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি যদি বাই ডিফল্ট ফি ট্যাগটা দিতে চান তাহলে এখানে ফি ট্যাগটা দিয়ে দিতে পারেন। এখন ফি ট্যাগের ভিতরে কাজ করবে। এরপর যদি আমরা একটা h1 ট্যাগ দিই বা অন্য কোনো একটা ট্যাগ দিই, h1 এর ভিতর লরেম এর 5টা ওয়ার্ড দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি, এখন কিন্তু h1 এর ভিতরে এটা কাজ করতেছে না, কিন্তু শুধু পি ট্যাগের ভিতরে কাজ করতেছে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমরা পি ট্যাগকে বলে দিয়েছি যে এটা করো। আচ্ছা, এরপর আমাদের আসে কি, সিলেকশন শেষ, মার্কার আসে না? মার্কারটা কোথায় কাজ করে? মার্কারটা কাজ করে, আমরা একটা ইউএল ট্যাগ দিলাম। আমরা এই ক্লাসটা যখন করছিলাম তখন আজগর ক্লাস করছিলাম, আজগর আশা করি এই বিষয়গুলো জানো। আচ্ছা, এখানে আমরা দিতে পারি যে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন যদি সেভ করে আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখো আমাদের এখানে কিন্তু এরকম একটা কি, কিন্তু আসছে ইউএল ট্যাগ আসছে, অর্ডারলি আনঅর্ডার লিস্ট। এখন এখানে যে পয়েন্টগুলো আছে এগুলোর কালার কিন্তু ব্ল্যাক। হ্যাঁ, আমরা চাইলে মার্কার দিয়ে এগুলোর কালার ইয়ে করতে পারি। মার্কার, আমরা যেটা করব এখানে কালার রেড, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এগুলোর কালার রেড হয়ে গেছে, বুঝতে পারছেন? তো মার্কার দিয়ে আমরা সাধারণত এই কাজটাই করি। আর হচ্ছে ফার্স্ট লাইন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন ফি ট্যাগ কে আমরা ধরবো, ফি ট্যাগ কে আমরা বলে দিব যে ফার্স্ট লাইন, এক জায়গায় দিলে হয়েছে, মানে ফি ট্যাগ কে করতেছি তো এই জন্য একসাথে করতেছি, ফার্স্ট লাইন। তবে মনে রাখবেন যে উপরে যে কোডগুলো থাকে এগুলো থেকে নিচের গুলোর প্রায়োরিটি বেশি থাকবে, বুঝতে পারছেন? যেমন এটাকে যদি আমরা আবার দিই, এখানে আবার লিখি, নিচে আবার লিখি, এখানে এখন রেড দিছি না উপরে, এখানে যদি আমরা গ্রিন দিই, এখন কোনটা কাজ করবে বলেন? নিচেরটা কাজ করবে, বুঝতে পারছেন? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, তো ফার্স্ট লাইন এখানে আমরা দিব যে কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ, ধরুন যে একটা কালার দিয়ে প্রথম লাইনের কালার চেঞ্জ হবে, ফার্স্ট লাইনের কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছেন? শুধু ফার্স্ট লাইনে, বুঝতে পারছেন? এখন যদি আমরা স্মল ডিভাইসে আসি, ধরুন যে একটা আইফোন 5 এর একটা স্মল ডিভাইস, এখানে ফার্স্ট লাইন, বুঝতে পারছেন? শুধু প্রথম লাইন, প্রথম লাইন, বুঝতে পারছেন?
আচ্ছা এখন এখানে আসি আমরা পিটেক কে ধরে আমরা বলে দিব যে ফার্স্ট ওয়ার্ড না ফার্স্ট লেটার হবে ফার্স্ট লেটার এল ই ডাবল টি আর লেটার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার না একটা ভালোভাবে বোঝার জন্য আমরা যেটা করতে পারি ফন্ট সাইজ 50 পিক্সেল সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি দেখেন যে এলটা বড় হয়ে গেছে ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট লেটার বুঝতে পারছেন। আচ্ছা তো এরপর হচ্ছে বিফোর আফটার তো আমরা অলরেডি দেখছি। তো বিফোর আফটার এর কাজ অনেক অনেক আছে অনেক হিউজ কাজ আছে মানে হচ্ছে এখানে বিফোর আফটার করা আছে নাকি বিফোর আফটার এর হিউজ কাজ আছে এটা হচ্ছে মানে হচ্ছে শুরুতে আমি বলবো যে না দেখতে কারণ হচ্ছে শুরুতে এগুলো দেখলে অত বুঝবেন না কিন্তু যখন আস্তে আস্তে প্রফেশনাল দিকে যাবেন তখন এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে কারণ বিফোর আফটার তো হচ্ছে প্রফেশনাল লেভেলে বুঝতে পারছেন। আর আমরা যে প্রজেক্টটা করছি এখানে দাগগুলো যদি না দিতে জানেন তাহলে আমি দেখে দেব এটা বুঝতে পারছেন। আচ্ছা তো এরপর যে বিষয়গুলো আসে আমরা এখানে দেখি অপাসিটি দেখছি কার্ড দেখছি ফ্রম অ্যাট্রিবিউট দেখছি স্পেসিফাই হচ্ছে কি মানে নিচের কোডগুলো বেশি কাজ করে এটাই আর কি। আর ইম্পর্টেন্ট আমরা বুটস্ট্র্যাপ দেখব ইম্পর্টেন্ট আর হচ্ছে সিএসএস গ্রেডিয়েন্ট হ্যাঁ অ্যাট্রিবিউট সিলেক্টর দেখছি অ্যাট্রিবিউট সিলেক্টর এখানে আছে দাঁড়ান আচ্ছা অ্যাট্রিবিউট সিলেক্টর এখানে দেখেন অ্যাট্রিবিউট সিলেক্টর এটাকে ধরছে টার্গেট ব্ল্যাঙ্ক এই ট্যাগ তো অনেকগুলাই থাকতে পারে কিন্তু যেগুলা টার্গেট ব্ল্যাঙ্ক থাকবে এগুলার কালার ইয়েলো হয়ে যাবে বুঝতে পারছেন। এটা হচ্ছে অ্যাট্রিবিউট কে ধরতে হয় মানে এখানে দেখেন অনেকগুলো এই ট্যাগ আছে না অনেকগুলো এই ট্যাগ আছে আচ্ছা দেখো অনেকগুলো এই ট্যাগ আছে এখানে অ্যাট্রিবিউট কোনগুলো এটা 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 আবার এটা 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 আর এটা এখন এখানে কি বলছে স্ট্যান্ডার্ড সিএসএস এই ট্যাগ সবগুলো এই ট্যাগ কে ধরো তারপর কি বলছে টার্গেট টার্গেট থাকবে কি ব্ল্যাঙ্ক এখন এখানে টার্গেট ব্ল্যাঙ্ক কোনটা দ্বিতীয়টা তো এরপর কি বলছে প্রপার্টি কি বলছে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো তো এখানে ইয়েলোটা কি কাজ করতেছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর বুঝতে পারছেন। আচ্ছা এখন নিচে আরো আসি আচ্ছা এটা বাদ দেন এটা আমরা দেখছিলাম মনে আছে এটা হচ্ছে গিয়ে ক্লাস ধরো সবগুলাকে যেগুলোর প্রথম দিয়ে টি ই আছে যেমন এখানে কি ক্লাস টি ই একটা হ্যাঁ তারপর হচ্ছে টি ই এটা দুইটা তারপর এখানে একটা আছে টি ই তিনটা তাহলে এই তিনটার ভিতরে এটা কাজ করতেছে বুঝতে পারছেন। এটা বুঝতে পারছেন মানে হচ্ছে টেক্সট আর কি মানে ক্লাস নেমের ভিতরে যদি টি ই যেগুলোর ভিতরে থাকে ওগুলোর ভিতরে কাজ করবে তো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর আর কি এগুলা এগুলা মাঝে মাঝে দরকার হয়। তো আজকে আমরা দেখব যে গ্রেডিয়েন্ট 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 যদি আমরা দেখি তাহলে গ্রেডিয়েন্ট দুই ভাবে করা যায় মানে দুই রকমের গ্রেডিয়েন্ট আছে একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রিডায়াল গ্রেডিয়েন্ট আমরা যদি দেখি এটা এখানে আছে আচ্ছা এখানে সিএসএস গ্রেডিয়েন্ট আচ্ছা এখানে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি না এখানে শুধু একটা কালারই আছে কিন্তু গ্রেডিয়েন্টের মধ্যে আমরা কয়েকটা কালার দিতে পারি বুঝতে পারছেন। তো এখানে আসেন এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ওরা কি করছে আহ, একটা কালার দিছে রেড আর একটা কালার দিছে ইয়েলো যার কারণে দুইটা কালার আছে তো এটা আমরা সিএসএস এ দেখি আমরা কি করব আচ্ছা এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি নাকি নাহলে কমেন্ট করে দিচ্ছি এগুলা আচ্ছা এরপর এগুলো আমরা কমেন্ট আউট করে দিই এরপর একটা ডিপ ট্যাগ দিই ডিপ ট্যাগের একটা ক্লাস দিই ক্লাস ডিপ ওয়ান কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আপনারা আজকের ক্লাসটা প্র্যাকটিস বাসায় গিয়ে করবেন আজকে আমাদের আরো বেশ কিছু জিনিস দেখতে হবে। তো প্রথমে আমাদের একটা উইডথ দেব 300 পিক্সেল আর হাইট 300 পিক্সেল এরপর আমরা কি দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট
ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমরা দিব ব্যাকগ্রাউন্ড, যেহেতু ব্যাকগ্রাউন্ডের ভিতরে সবকিছু লেখা যায়। না, এটা কালারের নাম না, এটা একটা পদ্ধতি যেখানে আমরা কয়েকটা কালার অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, প্রথমত এখানে আমরা দুইটা প্রপার্টিজ করতে পারি, মানে দুইটা কালার দিতে পারি এখানে। হ্যাঁ, যেমন রেড এবং ইয়েলো। আমরা যদি এখন ব্রাউজার লোড করি, আসছে আসছে না? এখন এখানে রেড আসতেছে এবং ইয়েলো আসতেছে। আমরা কিন্তু কালারটা চাইলে চেঞ্জ করতে পারি, যেমন রেড এবং ইয়েলোর পরিবর্তে আমরা গ্রিন দিতে পারি। আচ্ছা, আমরা দেখি আরেকটা কালার দেওয়া যায় কিনা। এখানে দিতে পারি যে ব্লু, সেভ করলাম, ব্লু আসছে। এখন আরেকটা দিই অরেঞ্জ, এখানে ও আর হবে অরেঞ্জ, সেভ করলাম, এখানে ব্রাউজার লোড করি, অরেঞ্জ আসছে। আচ্ছা, আরো কয়েকটা দেখি। এরপর হচ্ছে আর কি আসে, লাইম আসে। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো কালার দিতে পারতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরেকটা ভ্যালু আছে কি, টু রাইট। আমরা টু রাইট বা টু লেফট এভাবে বলে দিতে পারি যে এটা কি উপর নিচে থেকে আসতেছে না। এখন যদি আমরা টু রাইট বলে দিই তাহলে এটা রাইট থেকে আসবে, লেফট টু রাইট। বুঝতে পারছেন? তো এটা আমরা কপি করতেছি, এটা আমরা শুরুতে পেস্ট করে দিলাম। অবশ্যই আমাদের কমা দিয়ে আলাদা করতে হবে, বুঝতে পারছেন? এখন যদি ব্রাউজার লোড করি, এখন এটা এভাবে আসতেছে, বুঝতে পারছেন? তো টু রাইট, টু লেফট, টু বটম, হ্যাঁ টু টপ, বটম নিচ থেকে শুরু হবে। আচ্ছা, তো আরেকটা আছে কি, ডিগ্রি দিয়ে দিতে পারি আমরা, বুঝতে পারছেন? মানে ডিগ্রি দিয়ে বলে দিতে পারি এটা কোথা থেকে শুরু হবে আর কি। তো এখানে যদি আমরা 180 ডিগ্রি দিয়ে সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি, তাহলে এটা ধরুন যে উপর নিচে আসতেছে। ধর 180 এর পরিবর্তে আমরা কি দিতে পারি, 130 দিতে পারি, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এটা কোণে আসতেছে। তো ঠিক মানে 360 ডিগ্রির ভিতরে আমরা যে কোনো ভ্যালু ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, তো 360 মানে আপনার কথা আমি বুঝি নাই। হ্যাঁ, 360 360 ডিগ্রির উপরে যদি দিই, তাহলে এটা কাজ করবে না মনে হয়। 360 দিলে কি হয়? আচ্ছা, যদি আমরা 400 দিই, আচ্ছা উপরেও কাজ করবে, তবে হচ্ছে কি আমরা সাধারণত 100, আমরা 100 থেকে সরি 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত বুঝি কোনটা কোন দিকে কাজ করে। যেমন এভাবে ঘুরে ধরেন, এভাবে একটা সরলরেখা আছে, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কি 180 ডিগ্রি। তারপর এটা যদি পুরোটা হিসাব করি, 180 দুগুণ কত, 360। তো এইভাবে যদি পুরোটা হিসাব করি তাহলে 360 একটা বৃত্ত। তো এখানে যদি এটা বৃত্ত ধরেন, তাহলে 360 পর্যন্ত যে কোনো ভ্যালু দিয়ে আপনি এটাকে মানে নিচ দিয়ে যদি এখানে আনতে চান, তাহলে ধরেন যে এইখান থেকে যদি শুরু হয় তাহলে হয়তো 180 এর বেশি দেওয়া লাগতে পারে, বুঝতে পারছেন? তো এভাবে 360 পর্যন্ত আমি বলছি যে যেকোনো ভ্যালু দিয়ে আপনি এ, এটা যদি বৃত্ত হয় আরকি, তো যেকোনো জায়গা থেকে শুরু করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা ধরেন যে 45 ডিগ্রি দিলাম। অবশ্যই ডিগ্রিটা লেখা লাগবে, বুঝতে পারছেন? ডিগ্রি না দিলে হবে না। আচ্ছা, তো এখন আসেন, আমরা রিডিয়ালটা দেখতেছি না, রিডিয়ালটা লাগে না। আমরা যদি রিডিয়ালে আসি তাহলে রিডিয়ালটা লাগে না, লিনিয়ার গ্রেডিয়েন্টটা সবথেকে বেশি ইউজ করা হয়, বুঝতে পারছেন? রিডালটা হচ্ছে এরকম, এটা আমি কোনো সময় দেখিনি যে এটা ইউজ করতে। তো শুরু অবস্থায় এত কিছু দেখার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে হচ্ছে শ্যাডোটা আমরা দেখছিলাম। এরপর ট্রান্সফর্ম রোড, শ্যাডোটা দেখছিলাম। আচ্ছা, শ্যাডোটা আমরা তাহলে ক্লাসটা ওপেন করি। শ্যাডো ক্লাস 15, একটা হচ্ছে টেক্সট শ্যাডো আর একটা হচ্ছে বক্স শ্যাডো। এখানে নেম এবং টাইটেলের পাশে অন্য একটা কালার দেখতে পারতেছেন, এটা হচ্ছে টেক্সট শ্যাডো। এখন আমরা যদি হোভার করি দেখবেন যে বক্সের একটা শ্যাডো চলে আসছে, এটা হচ্ছে বক্স শ্যাডো, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আসেন এখানে ট্রান্সফর্ম, এটা আমরা ক্লোজ করে দিই। এখানে আমরা div 1 কে ধরছি না, div 1 কে ধরে আমরা আবার কাজ করব, div 1 ট্রান্সফর্ম। আচ্ছা, ট্রান্সফর্মের ভিতরে আবার অনেকগুলো আছে। এখানে আমরা নিচে স্ক্রল করে দেখি কোনগুলো কোনগুলো আছে। ট্রান্সফর্ম,
আচ্ছা ট্রানজিশন আচ্ছা ট্রান্সফর্ম, এখানে দেখেন রোটেট আছে, স্কেল আছে, মানে রোটেট আছে, এই সবগুলোকে আমরা এক্স এবং ওয়াই দিয়ে করতে পারেন আর কি। না রোটেট করেন না, স্কেল করেন না, স্কিউ করেন না, কোনটাই করেন না, এখানে শুধু ট্রান্সফর্ম ট্রান্সলেট করছিলাম আর কি, ট্রান্সলেটে করছিলাম। আচ্ছা প্রথমে আমরা ট্রান্সলেটে দেখি, ট্রান্সফর্ম এটা মাস্ট দিতে হবে, এটা তো প্রপার্টি নেম। হ্যাঁ, এটার পরে আমরা যেটা দিব ট্রান্সফর্মের পর ট্রান্সলেট 50%, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এটা মানে হচ্ছে 50 একটু এই পাশে চলে আসছে, বুঝতে পারছেন? আবার যদি আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিই তাহলে এটা উপর থেকে চলে আসবে, বুঝতে পারছেন? আবার যদি এক্স দিই তাহলে এটা এই পাশ থেকে আসছে, বুঝতে পারছেন? আর যদি একটা ভ্যালু দিই তাহলে মনে হয় লেফট থেকে কাজ করতেছে। আর যদি শুধু ট্রান্সলেট দিয়ে দুইটা ভ্যালু দিই 50%, তাহলে দুই পাশ থেকে কাজ করবে, এখান থেকে আসছে এখান থেকে আসছে, বুঝতে পারছেন? আর একটা ভ্যালু দিলে তাহলে এটা শুধু এই পাশ থেকে আসতেছে, মানে লেফট থেকে আসতেছে। আর যদি এই পাশে জিরো দেন, এই পাশে জিরো দিয়ে এই পাশে 50% দেন তাহলে শুধু উপর থেকে আসবে, বুঝতে পারছেন? আর যদি চান যে এইভাবে না দিতে শুধু তাহলে একটা ভ্যালু ইউজ করতে চান, তাহলে আপনাকে বলে দিতে হবে যে এখানে এক্স নাকি ওয়াই। এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করবে, মানে লেফট এবং রাইটে, আর ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, বুঝতে পারছেন? এটা উপরে নিচে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে এটাই আর কি ট্রান্সলেট। এরকম আমরা কয়েকটা ডিপ নিই, ডিপ দিয়ে এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেটের যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখি। ডিপ 1, ডিপ হাইফেন 2, তারপর হচ্ছে ডিপ হাইফেন 3, ডিপ হাইফেন 4, আর এখানে ক্লাসটা আমরা শুধু ডিবি রাখতেছি, সেভ করলাম। এখানে দুইটা ক্লাস ইউজ করছি, ডিপ ডিপ 2, এখানেও দুইটা ক্লাস, এখানেও দুইটা ক্লাস। তো এখন আমরা যেটা করব, ডিপ এর ভিতরে আমরা কিছু কোড করে রাখবো, কন্ট্রোল ডিপ এর ভিতরে আমরা এই কোডগুলো করে রাখবো, বুঝতে পারছেন? সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখানে দেখবেন যে সবগুলাই আসতেছে, বুঝতে পারছেন? তো এখন আমরা যদি আলাদা আলাদা ভাবে এই ক্লাস থাকার কারণে এই ক্লাসের ভিতরে আমরা এটা ক্লাসকে আমরা আলাদাভাবে ধরতে পারবো। তো ডিপ 2 যদি দিই তাহলে সবগুলোতে কাজ করবে না, শুধু এটার ভিতরে কাজ করবে, বুঝতে পারছেন? আর অবশ্যই এটাকে নিচে দিতে হবে। আচ্ছা, আর সবগুলোকে আলাদা করার জন্য আমরা চাইলে একটা মার্জিন দিতে পারি, মার্জিন টপ 20 পিক্সেল, -20 পিক্সেল চলে আসছে, সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি 20 পিক্সেল আসছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের প্রথম ডিপটা আর কি। তো এখন আমরা এটাকে ধরে কাজ করব। আমরা ডিপ 1 এর ভিতরে মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ, আচ্ছা এটার ভিতরে না, আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দিই, এটা এটার ভিতরে চলে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটা এখানে আমরা জেড ইনডেক্স ইউজ করে করতে পারি, জেড ইনডেক্স। এখন কোনটা কোনটার ভিতরে চলে গেছে আমি তো বুঝতে পারতেছি না। এখানে কালারটা তাহলে চেঞ্জ করে দিই নাকি? এখানে কালার শুধু দুইটা দিই, না পরের গুলা তো দিছি। আচ্ছা, তো জেড ইনডেক্স 1 দিছি, আর এটার ভিতরে আমরা জেড ইনডেক্স -1 দিই, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখন, আচ্ছা এটা এখন এখানে কাজ করে না, না? আচ্ছা, আমরা যেটা করতে পারি মার্জিন টপ 500 পিক্সেল করে দিই, তাহলে আসছে নাকি? আরেকভাবে করতে পারি, আহ, এটা হচ্ছে ডিপ 2 নাকি? ডিপ 2 এর ভিতরে 500 পিক্সেল দিই, তাহলে হবে। এখন এটা 500 পিক্সেল নিচে নামছে এটা থেকে, আর নিচের গুলা 50 পিক্সেল কাজ করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন এটার ভিতরে আমরা দেখব, এটার ভিতরে কি দেখব? ট্রান্সফর্ম রোটেটটা দেখব, বুঝতে পারছেন? তো আসি আমরা ডিপ 2 এর ভিতরে, আমরা কোথায় করতেছি? এই ডিপ 2 এর ভিতরে এখানে কি করব? ট্রান্সফর্ম রোটেট
এখানে আসে আমরা বলে দিব যে কত ডিগ্রিতে এটা রোটেট করবে, যেমন 45 ডিগ্রি সেট করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, রোটেটটা ইউজ হয়, আমরা আমরা যদি দেখি রোটেটটা বেশি ইউজ হয় আর ট্রান্সলেটটা বেশি ইউজ হয়, বাকিগুলো এত বেশি ইউজ হয় না। বুঝতে পারছেন? এখন দেখেন এটা রোটেট হয়ে গেছে, এটার কাজটাই হচ্ছে এটা। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, 0 থেকে 360 পর্যন্ত যে কোনো ভ্যালু ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানেও আমরা চাইলে রোটেট x এবং y করে যে কোনো পাশে করে দিতে পারবো। বুঝতে পারছেন? যেমন এখানে আমরা চাইলে রোটেট x দিতে পারবো এবং রোটেট y দিতে পারবো, যেকোনো একটা ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে ডিপ 3 কে ধরবো আমরা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ডিপ 3 এখানে এসে আমরা কি করব, ট্রান্সফর্ম রোটেট দেখছি, এখন দেখব ট্রান্সফর্ম স্কেল। যদি 1 দিই তাহলে দেখেন, আমরা যদি ব্রাউজার করি তাহলে কিছুই হবে না। এখন যদি আমরা 2 দিই তাহলে এটা বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা ওয়েবসাইটে গিয়ে আরেকটু ভালোভাবে দেখি, ট্রান্সফর্ম রোটেট স্কেলটা দেখি এখানে আসে কিনা। ট্রান্সলেটটা হচ্ছে এটা আর কি, আর রোটেটটা হচ্ছে এটা রোটেট করবে, যেটা আমরা দেখছি। আর হচ্ছে স্কেল, এই যেমন ধরেন এটার ভ্যালু হচ্ছে কতটুকু, এইখান থেকে এখান পর্যন্ত। এখন ওরা স্কেল এক পাশে দিছে 2, মানে হচ্ছে ডানে বামে এক ভ্যালু দিয়েছে, উপর নিচে এক ভ্যালু দিয়েছে। এক ভ্যালু দিয়ে দেখেন এই উপর নিচে বেড়ে গেছে, ডানে বামে বেড়ে গেছে। বুঝতে পারছেন? এটা আমরা চাইলে যেটা করতে পারি, যদি x দিয়ে দিই, অবশ্যই এটা বড় হাতে দিতে হবে। বুঝতে পারছেন? যদি আমরা ধরেন এখানে 2 দিয়ে দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি, এটা শুধু ডানে বামে কাজ করতেছে, উপর নিচে কিন্তু কাজ করতেছে না। এখন যদি আমরা এখানে y দিয়ে দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা উপর নিচে কাজ করতেছে। বুঝতে পারছেন? আর এটা সেম, আপনি যদি দুইটা ভ্যালুই দেন তাহলে এখানে যদি 0 দেন অথবা 1 দেন আর এখানে দেন যে 2, তাহলে শুধু এটা ডানে বামে উপর নিচে কাজ করতেছে। মানে ডানে বামে কাজ করতেছে না, 1 ই আছে, আর মানে ডিফল্ট ভ্যালু থেকে 1। বুঝতে পারছেন? আর উপর নিচে 2 কাজ করতেছে। এখন যদি আপনি এখানে 1 দিতে চান আর এখানে 2 দিতে চান তাহলে এটা ডানে বামে কাজ করবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন ধরুন যে আমরা এখানে এই জিনিসটা ইউজ হয়, যার কারণে আমি দেখাচ্ছি। বাই ডিফল্ট এটা 1 থাকবে, এরকম থাকবে। যখন আমরা ডিপ 3 কে কি করব, হোভার করব, এই জিনিসটা কিন্তু ইউজ হয়, তখন আমাদের ট্রান্সফর্ম স্কেল 2 হয়ে যাবে। তো আর একটু স্মুথিং দেখার জন্য ট্রানজিশন ইউজ করতে পারি। এখন যদি ব্রাউজার লোড করি, দেখেন আমরা যখন এটার উপর হোভার করছি তখন এটা 2 হয়ে গেছে। বুঝতে পারছেন? তার একটু ছোটর জন্য আপনি এখানে পয়েন্ট ইউজ করতে পারেন, 1.1 সেট করলাম, ব্রাউজার লোড করলাম, এখন একটু বড় হয়েছে। বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু কি ইউজ হয়, যেমন ধরেন কোন একটা কার্ডের উপর আপনি হোভার করছেন, কোন একটা কার্ডের উপর আপনি হোভার করছেন, তখন দেখবেন যে কার্ডের ইমেজটা একটু এভাবে জুম হয়ে আসতেছে। তখন এই জিনিসটা করে কার্ডের উপর হোভার করলে কার্ডের ইমেজটাকে ধরে ওরা বাই ডিফল্ট 1 করে রাখে, ওভার করলে এটা 0.1 হয়ে যায় এরকম। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে বাকিগুলো দেখি আমরা আস্তে আস্তে। মূলত হচ্ছে এই তিনটাই বেশি ইউজ করা হয়। আমি ধরেন যে এখানে বাকিগুলো আছে, এসকিউ আছে, এগুলা আমি কোনো সময় ইউজ হইতে দেখিনি। বুঝতে পারছেন? তাও আমরা এসকিউটা দেখি। D4 কন্ট্রোল সি দিয়ে এটা কপি করতেছি। এরপর হচ্ছে এখানে ইন্টারফেস করে D4 এর ফর ট্রান্সফর্ম এসকিউ। এসকিউ এর ভিতরে আমরা এখানেও ডিগ্রিটা ইউজ করা হয়, 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালু ইউজ করতে পারেন। আমরা যদি এখানে ওদের মতো 20 ডিগ্রিটা দিই, সেট করলাম, এখন যদি ব্রাউজার লোড করেন দেখবেন যে শেষের ডিপটা হচ্ছে এটা। এখন দেখেন যে এটা একটু এটা এটা কি বলে, রম্বসের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনিও এখানে x অক্ষ y অক্ষ যে কোনো একটা ভ্যালু দিতে পারেন। হ্যাঁ, এটা তেমন একটা ইউজ করা হয় না, তা আমি দেখাচ্ছি আর কি। x অক্ষ y অক্ষ যে কোনো একটা ভ্যালু দিতে পারেন, আর এখানেও সেম দুইটা ভ্যালু দিতে পারেন। 40 ডিগ্রি সেট করলাম, এখন যদি ব্রাউজার লোড করি, দেখতে পাচ্ছেন? তো এগুলা
এগুলো এত বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, এগুলো তেমন একটা ইউজ করা হয় না, বুঝতে পারছেন? রোটেট, হ্যাঁ যেমন রোটেটটা ইউজ করা হয় কিছু কিছু সেকশনে, দেখবেন যে রোটেটের কাজ আছে, কিছু কিছু জায়গায় দেখবেন যে এটার কাজ আছে। আবার এই সেন্টার করার ক্ষেত্রে কিন্তু ট্রানজিশন মানে ট্রান্সফর্ম ট্রান্সলেট যেটা, এটা ইউজ করা হয় সেন্টার করার ক্ষেত্রে, বুঝতে পারছেন? তো আশা করি আমরা এখানে যে ট্রান্সফর্মের যে প্রপার্টি গুলো দেখছি এগুলো বুঝছেন। এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে আসেন মিডিয়া কোয়েরি দেখছি আমরা, গ্রিড দেখছি, আর কি আছে? অ্যানিমেশন আছে, ট্রানজিশন আমরা দেখছি, ট্রানজিশন এখনো ইউজ করছি আমরা, এখানে ইউজ করছি ট্রানজিশন। আচ্ছা অ্যানিমেশন, অ্যানিমেশনটা আমরা দেখবো এখন। অ্যানিমেশন জিনিসটা হচ্ছে আরো মজার। না এগুলা এগুলা আসলে মজা, দেখবেন অ্যানিমেশন, এখানে দেখেন, এটা করতে পারবেন? বেসিকে, ওই যে বেসিকে, হ্যাঁ ইয়া পাওয়ার পয়েন্টের কাজে, পাওয়ার পয়েন্টে এটা এটা এখন HTML দিয়ে করতে পারবেন। এখানে কয়েকটা আছে, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিলে, হ্যাঁ অ্যানিমেশন ইন্টিগ্রেশন কাউন্ট, অ্যানিমেশন ডিরেকশন, টাইমিং ফাংশন, আর অ্যানিমেশনের ভিতরে আপনি উপরে সবগুলো লিখতে পারবেন, বুঝতে পারছেন? এই যে এরকম কয়েকটা প্রপার্টি, যেমন মার্জিনের ভিতরে আমরা সবগুলো লিখতে পারি, এভাবে মার্জিন লেফট রাইট টপ বটম আলাদা আলাদা করতে পারি এরকম। আবার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আর কি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন সবগুলাই দিতে পারি। তো এরকম আর কি। তো অ্যানিমেশন ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা চাই, আচ্ছা আমরা নতুন একটা ডিভ নিই নাকি? ডিভ একটা ক্লাস দিই, ক্লাস, না অ্যানিমেশন দিলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা অ্যানিমেশন, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, html.css এ আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপর এখানে কিছু প্রপার্টি এড করে নাকি, উইডথ কত পিক্সেল দিতাম বলেন? 400 পিক্সেল। তারপর হচ্ছে কি হাইট কত পিক্সেল দেওয়া যায়? এখানে 400 দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি দিতাম? ব্লুটা এত বেশি সুন্দর দেখা যায় না। আচ্ছা ব্লুটা আসছে, এখানে আমরা মার্জিন টপ দিতে হবে মনে হয়। আচ্ছা এখানে ব্লু থাকুক, মার্জিন টপ 400 পিক্সেল সেট করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এটা এখানে আছে নাকি? এখন এখানে আমরা অ্যানিমেশন ইউজ করব। অ্যানিমেশন ইউজ করার জন্য একটা জিনিস খেয়াল করবেন, সবসময় একটা অ্যানিমেশন নেম দিতে হবে, অ্যানিমেশন নেমটা মাস্ট বি দিতে হবে। তো এখানে আমরা একটা অ্যানিমেশন নেম দিই, অ্যানিমেশন নেম, হ্যাঁ অ্যানিমেশন নাম। তো অ্যানিমেশন নেমের ভিতরে আপনি যে কোনো কিছু দিতে পারেন, যেমন আমি এখানে আমার নাম দিতেছি, আপনারা আপনাদের নাম দিবেন অথবা যে কোনো একটা কিছু একটা লিখে দিবেন আর কি, বুঝতে পারছেন? তো অ্যানিমেশন নেম, এরপর অ্যানিমেশন নেম এটাকে ধরে আপনাকে অ্যানিমেশনটা করতে হবে। তো অ্যানিমেশন করতে হলে আপনাকে যেটা করতে হবে @triframe লিখতে হবে, এরপর এখানে অ্যানিমেশন নেম দিতে হবে, এরপর আপনাকে কি কি অ্যানিমেশন করবেন এটা দিতে হবে আর কি, বুঝতে পারছেন? HTML এ নিতে হবে না তো, এখানে আমরা প্রপার্টির মাধ্যমে নিছি না, অ্যানিমেশন নেম প্রপার্টিতে এখানে যেকোনো একটা নেম দিয়ে দিছি, বুঝতে পারছেন? আপনি আপনার নাম দিতে পারেন, এখানে শুধু ঋষি দিলে হবে এরকম না, আপনি আপনার নাম দিতে পারেন। তো এখানে অ্যানিমেশন নেম, এরপর অ্যানিমেশন, অ্যানিমেশন নেম মানে হচ্ছে কি, এখানে একটা অ্যানিমেশন করে এটার ভিতরে আমরা একটা অ্যানিমেশন নেম দিছি, মানে হচ্ছে অ্যানিমেশনটা কোথায় কাজ করবে, শুধু এটার ভিতরে কাজ করবে। তো এরপর আমরা যেটা করব, ধরেন এই নেমটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে দুইটার ভিতরে কাজ করবে, বুঝতে পারছেন? তো আমরা চাই না দুইটার ভিতরে কাজ করুক। তো এখানে শুধু অ্যানিমেশন নেম দিতে, কিন্তু কি অ্যানিমেশন দিয়ে কাজ করবে এটা কিন্তু এখনো বলে দেন না। তো অ্যানিমেশনটা বলে করার জন্য এখানে @keyframe টা দিতে হবে, @keyframe, KEFRAMES, keyframes। এরপর আমাদের অ্যানিমেশন নামটা দিতে হবে ঋষি, এরপর এখানে আসে আমাদের প্রপার্টি গুলো লিখতে হবে আর কি। কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এখানে এগুলো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি।
এখন দেখি আমাদের অ্যানিমেশনটা কি হয়। কিছু হয়েছে? কিছু হয় না? আচ্ছা, আমাদের ভুলটা কোথায় আমরা দেখি। আচ্ছা দেখি এখন কাজ করে কিনা। আচ্ছা এটা এখনো আসে নাই। আচ্ছা আসে নাই কারণ হচ্ছে আমাদের অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে, মানে হচ্ছে এটা কত সেকেন্ড ধরে বা কত সময় পর শুরু হবে, বুঝতে পারছেন? অ্যানিমেশন নেম দিলে হবে না, অ্যানিমেশন ডিউরেশনটাও মাস্ট আমাদেরকে দিতে হবে। অ্যানিমেশন ডিউরেশনটা আমরা দিই অথবা এখান থেকে দিতে পারি অ্যানিমেশন ডিউরেশন। ধরেন যে আমরা 1 সেকেন্ড দিলাম, সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড করি দেখবেন যে এটা কাজ করতেছে। কাজ করছে? কাজ করতেছে? এখানে আমরা সাইজ দিয়ে নিতে, আমরা কি বলছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, শুধু ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে আর তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে। এখানে যদি এখানে ব্লুও দেখা যাচ্ছে, মানে ব্লুটা দেখা যাচ্ছে না, মানে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লুর কারণে এখানে ব্লুটা দেখা আচ্ছা এটা এটা হচ্ছে কত সেকেন্ড পর শুরু হবে মেবি। আর আরেকটা আছে, আমরা যদি উপরে স্ক্রল করি এটা হচ্ছে অ্যানিমেশন ডিলে মেবি, এটা যদি আমরা দিই, আর এটা অ্যানিমেশন ডিলের ভিতরে আমরা দিব ইনফিনিটি। এটার ভিতরে নাকি আমি আসলে এই জিনিসটা তো বেশি ইউজ করা হয় না, আমার মাথা থেকে চলে গেছে এই জিনিসটা। তাও নিচে স্ক্রল করে দেখি, আশা করি এই জিনিসটা থাকবে। আচ্ছা অ্যানিমেশন ডিলে ইনফিনিটি একটা ছিল। আচ্ছা প্রথমে আমরা এখানে 1 সেকেন্ডের পরিবর্তে আমরা 10 সেকেন্ড দিয়ে দেখি আসলে ডিরেকশনের কাজটা কি হয়, বুঝতে পারছেন? আচ্ছা সেভ করলাম, এখন যদি আমরা এখানে 1 সেকেন্ডের পরিবর্তে 10 সেকেন্ড দিলাম, এখন ব্রাউজার লোড করি, এখন যদি এটা কাজ করতেছে, এটা 10 সেকেন্ড পর কাজ করবে, মানে আস্তে আস্তে এটা কাজ করতেছে, বুঝতে পারছেন? 10 সেকেন্ড ধরে কাজ করবে, কিন্তু ধরেন আমি চাইছি এটা থাকুক, মানে এরকম চলতে থাকবে নাকি? আচ্ছা এখানে বলি, এখানে ডিরেকশনটা হচ্ছে মানে এটা কত স্লোলি কাজ করবে। যেমন আমরা এখানে ট্রানজিশন দিয়েছিলাম না, মনে আছে? ট্রানজিশন এখানে ওভার করলে এটা 1 সেকেন্ডের ভিতর কাজ করছে, 0.5 সেকেন্ড কাজ করছে। এখানে যদি আমরা 1 সেকেন্ড ধরি, এটা 1 সেকেন্ড ধরে কাজ করবে, বুঝতে পারছেন? এই ডিরেকশনটাও ডিউরেশনটাও সেম, এখানে 10 সেকেন্ড ধরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ মানে স্লোলি আসবে একেবারে, বুঝতে পারছেন? যেমন আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। তো এখন আমরা চাই এটা চাই না, আমরা চাই যে এটা 1 সেকেন্ড ধরেই কাজ করবে কিন্তু এটা ইনফিনিটি থাকবে, বুঝতে পারছেন? এইজন্য অ্যানিমেশন ডিলে এখানে আসি, আমরা কি করব 10 সেকেন্ড দিয়ে দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি, এখানে কোন জায়গায় কি ভুল হয়েছে? আচ্ছা অ্যানিমেশন ডিলের কাজ মনে হয় এটা না, আমরা এখানে 1 সেকেন্ড দিয়ে দিই। আচ্ছা অ্যানিমেশন ডিলের কাজ মনে হচ্ছে একটা গ্যাপ দেওয়া। আচ্ছা আমরা নিচে আরেকটু স্ক্রল করি, আমরা আশা করি এটা পেয়ে যাব, আমরা যেটা খুঁজতেছি মানে ইনফিনিটি আর কি। আচ্ছা দেখেন অ্যানিমেশন ইন্টার ইন্টার এখানে কি লেখা আছে? ইন্টারেশন কাউন্ট। এখানে যদি আমরা 3 দিই তাহলে এটা 3 বার হবে। হ্যাঁ এখানে যদি আমরা 3 দিই তাহলে এটা 3 বার হবে। দেখেন 2 বার 3 বার হয়েছে নাকি? আচ্ছা তো এখন যদি আমরা এখানে 10 বার দিই তাহলে এটা কয়বার হবে? 10 বার হবে। আচ্ছা এটা 10 বার হবে। এখানে রেড ইউলো মানে এছাড়া মানে আমি অনেকগুলো কালার, হ্যাঁ আমরা অনেকগুলো কালার ইউজ করতে পারবো, এটা আমরা পরে দেখব। আচ্ছা এরপর হচ্ছে এখানে চাইলে আমরা ইনফিনিটি দিতে পারি, এটা ইনফিনিটির সময়ের জন্য এটা কাজ করবে, বুঝতে পারছেন? ইনফিনিটি দিতে পারি আমরা, তো এটা আনলিমিটেড কাজ করবে আর কি। আর এখানে ডিলের 1 সেকেন্ড কাজ হচ্ছে কি জানেন? ধরেন যে এটা একবার হয়ে গেছে, একবার হওয়ার পর এটা আরেকবার শুরু হবে, আরেকবার শুরু হওয়ার মধ্যবর্তী সময় থাকবে 1 সেকেন্ড, বুঝতে পারছেন?
তো এটা হচ্ছে কত সময় ধরে হবে, আর এটা হচ্ছে মধ্যবর্তী সময়, আর এটা হচ্ছে কত সময় মানে কয়বার করবে। এখানে আমরা ইনফিনিটি দিছি মানে এটা থামবে না, এটা চলতেই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানে আছে ধরুন যে রিভার্স আছে, ডিরেকশন, অ্যানিমেশন ডিরেকশন আছে। বুঝতে পারছেন? এখানে যদি আমরা ডিরেকশন রিভার্স দিই তাহলে এখানে প্রথমে কি হচ্ছে, রেড হচ্ছে তারপর ইয়েলো হচ্ছে নাকি? এখানে প্রথমে ইয়েলো হবে তারপর রেড হবে। দেখছেন? প্রথমে তো এটা হচ্ছে রিভার্সে কাজ করতেছে। তো এখন আসি নিচে আর কিছু আছে কিনা আমরা দেখি। ডিরেকশন এটা যদি আমরা দিই তাহলে মনে হয় বাই ডিফল্ট যেটা থাকে এটা হচ্ছে এটা আর কি। এখানে প্রথমে রেড হবে তারপর ইয়েলো হবে, প্রথমে রেড হবে তারপর ইয়েলো, মানে বাই ডিফল্ট থাকে এটা। আর যদি আমরা উল্টাতে চাই তাহলে আমরা রিভার্সটা দিতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা বাই ডিফল্ট যেটা আছে এটাই রাখি। এটা আবার দিতে হবে, এটা আমরা কপি করে আনি আবার দিই নাকি? আচ্ছা, এখন যদি আমরা পেস্ট করি তাহলে এটা কাজ করবে এখন। আচ্ছা, তো এখন আসেন টাইমিং ফাংশন, এগুলো এত দরকার নাই। আচ্ছা আসেন, এখন আমরা একটা ডিজাইন করি, কি বলেন? এরকম এরকম একটা ডিজাইন করার ট্রাই করি। এখানে কি হচ্ছে, এটা প্রথমে রোটেট হচ্ছে, তারপর এখানে আসতেছে, তারপর আবার এখানে চলে আসতেছে। তো এটা করার জন্য এখানে আমরা ট্রু দিছি, ফ্রম দিছি, দুইটা দিছি। এখন আমরা ধরেন এভাবে ইউজ করব না। আমরা যেটা করব, আমরা ধরেন যে এটা ইনফিনিটি কে টাইম কাজ করবে আর ডিলে, আচ্ছা ডিলেটা আমরা উঠে দিচ্ছি। সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি তাহলে কাজ করতেছে না, এই উঠে দিছি আমরা। আচ্ছা ডিলেটাও তাহলে থাকুক। ও ডিলেট, কারণ আমরা এখানে ইয়েটা উঠে দিছি না, কাজ তো করবে না, বুঝেন না? আচ্ছা ডিলেট আমরা উঠে দিছি। এখন আমরা চাই যে অ্যানিমেশনটা ধরেন 1 সেকেন্ড ধরে হবে, না 1 সেকেন্ড না, ধরেন 10 সেকেন্ড ধরে হবে। বুঝতে পারছেন? 10 সেকেন্ডের ভিতরে এটা কি করবে আমি বলি, প্রথম 10 সেকেন্ডের ভিতরে 0% এ থাকবে এটার কালার রেড, তারপর 50% এ থাকবে একটা কালার, 100% থাকবে একটা কালার, তিনটা কালার দিতে পারবে। তো প্রথমে এর জন্য আমরা 0% দিব, 0% দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে রেড। তারপর হচ্ছে এখানে আসি, কপি করি। আচ্ছা আর দিতেছি না, আপাতত 50% এ আসবে। আচ্ছা পার্সেন্ট একবার আছে এখানে, এখানে থাকবে গ্রিন, আর এখানে থাকবে ধরেন অরেঞ্জ। এটা হচ্ছে 100%। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন দেখেন এটা কাজ করে কিনা। কাজ করতেছে, তিনটা কালার আসতেছে, রেড, গ্রিন, অরেঞ্জ। হ্যাঁ, এখন আমরা চাইলে চারটা কালার দিতে পারি, এখানে 75% দিতে পারি, মানে 0 থেকে 100% পর্যন্ত যে কোনো ভ্যালু আমরা দিতে পারবো আর কি। বুঝতে পারছেন? 100% ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি কালার দেওয়া যায়? আচ্ছা ব্লুটা দিই নাকি? সেট করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন চারটা কালার আসছে নাকি? এখন আমরা চাই যে এখানে এই কালারটা এটার মতো চেঞ্জ হবে, এটা কি কালার চেঞ্জ হচ্ছে? আচ্ছা কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ এভাবে হতেই থাকবে, কিন্তু এটা এরকম সাইডটা চেঞ্জ করবে নাকি? তো আমরা 0% এ দিতে পারি মার্জিন লেফট 0, এখানে দেওয়া যায় মার্জিন লেফট 400 পিক্সেল। এখন দেখি এটা কিভাবে কাজ করে। কাজ করতেছে? কি আসে না? এদিকে আরো আসতো। এখানে আমরা 400 পিক্সেল। আচ্ছা আমরা ভিডিওটাকে